নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব শিবরাম চক্রবর্তীর লেখা একটি গল্প, শিক্ষাদান। না, মাস্টারি করতে আমার ভালো লাগে না। বিদ্যে বেশি নয় বলে যে বাধা তাও নয়, বিদ্যের জন্যে বাধে না। অল্প বিদ্যাই ভয়ঙ্কর হতে পারে, মাস্টারির পক্ষে অন্তত। কিন্তু শিক্ষা দিতে গিয়ে যদি উল্টে শিক্ষা লাভ করতে হয়, সেটা কি কারুর ভালো লাগে বলুক কেউ? একবার কিছুদিনের জন্য একজনের বকলমে মাস্টারি করতে হয়েছিল আমাকে। উফ, সে কথা এখনও আমি ভুলতে পারিনি। তার স্মৃতি কাঁকড়া বিছের মতো এখনও মাঝে মাঝে আমাকে কামড়ায়। এখনও আমি স্কুলের স্বপ্ন দেখি, তা সত্যি। বই বগলে পড়তে যাচ্ছি, বেঞ্চির ওপর দাঁড়িয়ে ক্লাসের শোভাবর্ধন করছি, মাস্টারের হাতে কানমোলা খাচ্ছি, খাতা কলমে এক্সামিন দিচ্ছি। স্বপ্নের মধ্যে এসব দৃশ্য এখনও দেখি মাঝে মাঝে, এবং এইসব আমার কাছে সুখ স্বপ্নই। কিন্তু স্বপ্নে ছাত্রগিরি করলেও মাস্টারির স্বপ্ন আমি কখনো দেখি না। মাস্টারি আমার কাছে দুঃস্বপ্নের মতোই। শিক্ষাদান মহৎ ব্রত, কেউ কেউ বলে থাকেন, কিন্তু তার মহত্ব বজায় রাখতে গিয়ে একদা যা বিব্রত আমায় হতে হয়েছিল, তার কাহিনীই বলবো আজ। আমার এক বন্ধু ছিলেন স্কুল মাস্টার। অসুখে পড়ে আমাকে তার বদলি দিয়ে মাসখানেকের ছুটি নিয়ে দেশে গেলেন। অবশ্যই ছুটি বলে স্কুল মাস্টারদের কিছু নেই, 10টা 5টা স্কুল তো রয়েছেই, তার ওপরে এবেলা ওবেলা টিউশনি, সকাল সন্ধে সমান ছুটোছুটি। কেবল অসুখ হলে আর মারা পড়লেই মাস্টাররা ছুটি পায়। আমার বন্ধুটি বোধ হয় ছুটির সুখ আরও বেশি করে উপভোগ করার লোভেই আমার মাস্টারি পাকা করে দিয়ে ইহলোক আর সেই স্কুলের মতো বালকের মায়া কাটালেন। আমি লেখক বলে আমাকে ওরা বাংলার মাস্টার করে দিয়েছিলেন। লেখক হওয়া সত্ত্বেও যতগুলো বাংলা বানান নির্ভুল আমার জানা ছিল, ওখানে পড়াতে পড়াতে তার প্রায় সমস্তই আমি ভুলে গেলাম। এক একটা শব্দের যে কত দূর সম্ভাবনা আছে, কতগুলো বানান হতে পারে, কত রকমে তাদের বানানো যায়, তা এক্সামিনের খাতা না দেখলে জানা যায় না। এক পৃথিবীর বানানই আমি 8 রকমের দেখেছি। প্রত্যেক ছেলের মাথাতেই পৃথিবী বানাবার স্বতন্ত্র আইডিয়া। কেউ যদি পৃথিবীর বানান ফট করে আমায় জিজ্ঞেস করে এখন, আমি চট করে হয়তো বলতে পারবো না। সেই কদিনের মাস্টারির দৌলতে আমার সত্য নত্য জ্ঞান অবধি লোপ পেয়েছে। কেবল বানানই নয়, ব্যাকরণ ছিল আরেক বিভীষিকা। একদিন তো একটা ছেলে শুধিয়েই বসল, কর্মধারয় কি স্যার? সে যে ব্যাকরণের আড়াল থেকে প্রশ্নবাণ ছেড়েছে তা আমি বুঝবো কি করে? লিখতে তো আর ব্যাকরণ লাগে না, পড়তেও নয়, পড়াতেই লেগে থাকে কেবল। আমরা লেখকরা ব্যাকরণের ধার ধারি নে, কাজেই সহজ বুদ্ধিমতো সোজাসুজি জবাব দিয়েছি। ধার করাই যাদের কর্ম, যাদের ধারা, তারাই হচ্ছে কর্মধারয়। ছেলেরা সব হেসে উঠল একসঙ্গে। তা নয় স্যার, তা নয়। এক বাক্যে সবার মুখে উল্টো সাক্ষ্য। তা নয় তবে কি? জিজ্ঞেস করলুম আমি, একটু অবাক হয়েই বলতে কি। তবে যে কি, তার উত্তর কারো মুখে শোনা গেল না। উত্তর পর্বটা আরও বেশি ধারালো রকমের ছিল বলেই হয়তোবা। উল্টে তাদের একজন, আত্মরক্ষার খাতিরেই কিনা কে জানে, পাল্টা আরেক আক্রমণ করল। তাহলে দ্বন্দ্বটা কি বলুন দেখি? দ্বন্দ্ব দ্বন্দ্ব হচ্ছে খুব খারাপ, আমি বললাম। বলতে একটু ইতস্তত করলাম না, সেই সঙ্গে এও বলে দিলাম, জিনিসটা এতই খারাপ যে সবসময় দেখবে দ্বিধার সঙ্গে জড়িত হয়ে রয়েছে। কথায় বলে দ্বিধা দ্বন্দ্ব, শোনোনি? কখনো যে শুনেছে এরূপ কোনো লক্ষণ ওদের মুখে চোখে দেখা গেল না। ওরা বললে, দ্বন্দ্ব হচ্ছে একটা সমাস, সমাসের আরেকটা। আশ্চর্য নয়, এই ধরনের একটা কথা আমিও যেন কোথায় শুনেছিলাম। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস বলেই যেন কথাটা কোথায় শুনেছি আমার ঠিক মনে নেই, তবে মনের তারে একেবারে গাঁথা হয়ে আছে, মনে হচ্ছে এখন।
দ্বন্দ্বটা যে শুধু সমস্যাই নয়, সমাসও হলেও হতে পারে, ওদের কথায় এখন আমার ধারণা হতে থাকে। ধারণাটা বদ্ধমূল হতে না হতেই ওদের তরফ থেকে আরেকটা ধাক্কা এসে লাগে। আচ্ছা, তদ্ধিতটা কি স্যার, বলুন না আমাদের। বোধহয় আরেকটা সমাস। না না স্যার, তদ্ধিত হচ্ছে প্রত্যয়, সমস্বরে সবাই জানায়। অবশ্যই তারাই বললে যে তাই প্রত্যয় করতে হবে তার কোনো মানে নেই। আমাদের লেখকদের আত্মপ্রত্যয় বলেও একটা কিছু আছে। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে এর ওপর ফের বহুব্রীহি আর ষষ্ঠী তৎপুরুষের প্রশ্ন এসে পড়ার আশঙ্কা হতেই সেই সব ঝামেলার আগেই ক্লাস থেকে উঠে এলাম। এসে শটান বাসায় ফিরে ব্যাকরণ নিয়ে পড়লাম। স্কুলের অত বছরেও যার 3 পাতাও সারতে পারিনি, তার আগাগোড়া এক নিঃশ্বাসে রোমাঞ্চকর বই পড়ার মতোই এক রাত্রে সারা করলাম। কিন্তু এত হাঙ্গামা করে ছেলে পড়ানো পোষায় না। আজ ব্যাকরণ, কাল পাঠ্য বই, পরশু অভিধান, এইসব পড়ে পড়ে আর মুখস্থ করে করে পড়াতে কারো ভালো লাগে? এতই যদি কষ্ট করব, তাহলে বই বগলে ফের গিয়ে স্কুলে ভর্তি হলেই তো পারি। মাস্টারি করতে যাওয়া কোন দুঃখে? ক্রমে ক্রমে দেখা গেল কেবল স্কুলেই নয়, স্কুলের বাইরেও বেশ ঝক্কি। রাস্তায় ঘাটে, পথে বিপথে, কলকাতার অলিতে গলিতে চারধারই আমার ছাত্ররা ছত্রাকারে ছড়িয়ে। যেখানেই যাই, যেদিকেই পা বাড়াই, কেউ না কেউ সামনে এসে পড়ছেই। আর নমস্কার স্যার শুনতে হচ্ছে আমায়। হয়তো এক জায়গায় স্থির হয়ে একটু আলু কাবলি খাচ্ছি, অমনি একজন সম্মুখে এসে খাড়া হলো। নমস্কার স্যার। ভদ্রতার খাতিরে, যদিও শিক্ষক ছাত্রের মাঝখানে ভদ্রতার সম্পর্ক নয় ঠিক, তাহলেও আমার ভাগ থেকে একটু দিতেই হয়। চাখবে নাকি একটু? নাও তাহলে। সেটুকু শেষ করেই সে চিনেবাদামের দিকে নজর দিয়েছে। ওগুলোও কিন্তু বেশ স্যার। আরে বেশ যে, তা কি আর আমি জানি নে? চিনেদের চেনবার ঢের আগেই আমি চিনেবাদাম চিনেছি। চিবিয়ে চিবিয়ে বলে বুড়ো হয়ে গেলাম, আর আমাকেই কিনা চিনেবাদাম চেনানো? তবেই কিনা ছাত্রটির চলে যাবার অপেক্ষায় ছিলাম এই মাত্র। কিন্তু গুরু শিষ্য সম্বন্ধ যে এত দূর অচ্ছেদ্য হতে পারে তা তো আমার ধারণা ছিল না। অঙ্কের মাস্টার না হয়েও নিজ গুণে ছেলেটির সঙ্গে চিনেবাদাম ভাগ করতে হলো। এইভাবে কি সিনেমায়, কি রেস্তোরাঁয়, কি গোলদিঘির ঘাটে, আর কি ফুটবলের মাঠে ছাত্রদের সঙ্গে ঠক্কর খেয়ে খেয়ে আরও আমি কাহিল হয়ে পড়লাম। কী বা মাইনে পেতাম, তার ওপর ওদের খাইয়ে আর সিনেমা দেখিয়ে দেখিয়ে ফতুর হবার দশা হলো। পথে বেরোলেই অমনি নমস্কার স্যার। আর ওদের নমস্কারের সারাংশের মর্যাদা দিতে গিয়ে আমার জীবন আর পকেট দুই একেবারে অসাড় হয়ে গেল। তবু ছেলেদের নিয়ে কেটে যাচ্ছিল কোনো গতিকে। কিন্তু তাহলেও মাস্টারিটা আমার টিকলো না। ছেলেরা আমাকে স্নেহের চোখে দেখলে কি হবে? জনৈক মাস্টারের দুর্ব্যবহারের জন্যই ওখানে কাজ করা শেষ পর্যন্ত আমার পোষালো না। দুর্ব্যবহার বলতে আমরা যা বুঝি ঠিক তা না হলেও আমার সঙ্গে ব্যবহারে তিনি যেরূপ দূরত্ব বজায় রাখছিলেন, তাতে ওকে ও ছাড়া আর কি আখ্যা দেওয়া যায় আমি জানি না। ভদ্রলোকের নাম এখন আমার মনেই নেই। তাকে আমরা গড়গড়ি বলতাম। তিনি ছিলেন সেকেন্ড মাস্টার। শিক্ষা দিতে ওস্তাদ বলে তার খ্যাতি ছিল। প্রৌঢ় মানুষ, আমাদের হেডমাস্টারের চেয়েও বয়সে ভারী। যেমন ভারী কি তেমনই আবার সেকেলে। কেবল তিনি ছাড়া আর সব মাস্টারের সঙ্গেই আমার বেশ জমেছিল। হেডমাস্টারও ছিলেন চমৎকার, কিন্তু এই গড়গড়িটি কী রকমের যেন। কিছুতেই তাকে একটা কথাও আমি কওয়াতে পারিনি, কিছুতেই না। এহেন অমেশুক লোক আমি জীবনে দেখিনি, কখনো যেন দেখতেও না হয়। আর মাস্টারদের বসবার ঘরে তার টেবিলে তার মুখোমুখি আমায় বসতে হতো। আর এমন খারাপ লাগতো আমার, মিনিটের পর মিনিট কেটে যাচ্ছে অথচ একটা কথা নেই।
আমার মতো আড্ডাবাজের পক্ষে সেটা যে কেমন তা শুধু আমিই জানি। অবশ্যই কয়েকবার আমি কথা পারবার চেষ্টা করেছিলাম, কিন্তু বৃথাই। গড়গড়ি গায়েই মাখে না, আমলই দেয় না আমাকে। উচ্চবাচ্য করা দূরে থাক, নমস্কার করলে প্রতি নমস্কার অবধি নেই। অকথ্য ব্যাপার একেবারে। অবশেষে আমি হাল ছেড়ে দিলাম। বললাম নিজের মনে মনেই, আর তোমার পায়ে গড়াগড়ি দিয়ে আমার কাজ নেই বাপু। গড়গড়ি তোমায় গড় করি। তুমিও যদি চুপচাপ থাকো তো আমিও চুপচাপ। তোমার সঙ্গে কথা না বললেও আমার ভাত হজম হবে। তোমার সাথে কথা বলবার জন্যে কেউ আমায় মাথার দিব্যি দেয়নি। দিব্যি আমিও মুখ ভার করে কাটাতে লাগলাম। হঠাৎ একদিন হলো কি অদ্ভুত ব্যাপার, গড়গড়ি অযাচিত গায়ে পড়ে আমার সঙ্গে আলাপ করলেন। সে এক অবাক কাণ্ড। মাস দেড়েক তখন আমার মাস্টারি চলছে। আমি স্কুলে যাচ্ছি। সেদিনও লেট হয়েছে, হন্তদন্ত হয়ে ছুটেছি। মোড়ের কাছটায় পৌঁছে দেখি গড়গড়ি দাঁড়িয়ে। গড়গড়ি দাঁড়িয়ে? স্কুল বসে গেছে কখন, তবু গড়গড়ির তাড়া নেই যেন। আশ্চর্য! রাস্তার মোড়ে ঠান্ডা হয়ে দাঁড়িয়ে। অসম্ভব দৃশ্য, ভাবতেই পারা যায় না। দেখে আমার রোমাঞ্চ হলো। আমাকে দেখে তিনি একটু হাসলেন। তার হাসি দেখে নিজের তাড়ার জন্য আমি লজ্জা পেলাম। আমিও দাঁড়ালাম, কিন্তু তখনও আমার ধারণা হয়নি যে আমার জন্যেই তিনি দাঁড়িয়ে আছেন। কেবল হাসিই নয়, গড়গড়ির মুখে কুশল প্রশ্ন আবার। এই যে, শরীর বেশ ভালো তো? শুধলেন গড়গড়ি। কি স্নেহ বিগলিত স্বর যে তার! সকর্ণে শুনতে হলো আমাকে, আমারই সামান্য চর্মকর্ণে। খাসা, আমি বললাম। আপনিও ভালো আছেন বেশ? বাহুল্য প্রশ্নই, এবং এর জবাব অনাবশ্যক। তাহলেও প্রথম ভাব জমাবার মুখে এই রকমের মামুলি মৌখিকতা দিয়েই শুরু করতে হয়। দোস্তির এই দস্তুর। কাজেই আমিও তার কুশল জিজ্ঞাসার প্রতিশোধ নিতে কসুর করলাম না। প্রাথমিক প্রশ্নপর্ব সেরে গড়গড়ি আমার গলা জড়িয়ে ধীরে ধীরে স্কুলের দিকে এগুলেন। আমিও গড়গড়ির দ্বারা জর্জরিত হয়ে তার সঙ্গে তাল রেখে চললাম। স্নেহ ভরে আমাকে টেনে নিয়ে তিনি বলতে বলতে চললেন। একটা কথা তোমাকে আমি বলবো ভায়া, যদি কিছু না মনে করো। গড়গড়ি কথা বলছে আমার সঙ্গে, গড়গড় করে বলছে। নিজের কানকে বিশ্বাস করতে না পারলেও কথাগুলো সেখানেই এসে গড়াতে লাগলো। না না, কি মনে করব, মনে করাকরির কি আছে? আমি গদগদ হয়ে গেলাম। কিছু আমি মনে করিনি। ভেবে দেখলে আপনি এই স্কুলের একজন ভেটার, অনেক দিন রয়েছেন এখানে। তার উপর আপনি এক প্রধান শিক্ষক, আর আমি হালের আমদানি। ঠিক হাল না হলেও এখনও আমি ততটা গুরুত্ব লাভ করিনি। গুরুত্বটা উচ্চারণ করতে গিয়ে প্রায় গুরুত্ব হয়ে দাঁড়ালো। তাই ভেবে আপনার সঙ্গে আমার ঠিক সমকক্ষের সম্পর্ক তো নয়। আপনার সঙ্গে সমানে তাল দেওয়া আমার শোভা পায় না, তেমন স্পর্ধাও করা উচিত নয় আমার। আর তা যে আমি বুঝি না তা না, এবং সেই কারণে আমি কোনোদিন কিছু মনে করিনি। আপনিও কিছু মনে করবেন না, এই আমার অনুরোধ। না না, সে সম্বন্ধে আমি কিছু মনে করিনি, সে কথা বলছি নে। হ্যাঁ, তাই বলছিলাম, ও নিয়ে কিছু মনে করবার নেই। তারপর আজ যখন আমাদের এই ভাব হয়ে গেল, হৃদ্যতার সম্পর্ক স্থাপিত হলো, তখন আজ থেকেই সে কথা অতীতের কথা। আপনিও সে কথা ভুলে যান, আমিও ভুলে যাই। এই বলে আমিও গড়গড়িকে একভাবে যতদূর নেওয়া যায় আমার সাধ্যমতো জড়িয়ে ধরলাম। মোড় থেকে স্কুল কাছেই, কাজেই জড়াজড়ি করে যাবার বেশি পথ ছিল না, এবং তার সময়ও ছিল না। তাছাড়া বিজড়িত হয়ে গড়গড়িকে যেন একটু বিমনাই দেখা গেল। কেমন যেন তিনি মুষড়ে পড়লেন, কোথায় যেন তার বাঁধো বাঁধো ঠেকছে, এমনই আমার বোধ হলো। যাই হোক, পায়ে পায়ে আমরা স্কুলের দিকে এগুতে লাগলাম। ওদিকের গির্জার ঘড়িতে তখন 11:30 বেজে গেছে।
আর এদিকে গড়গড়ি ফের বোবা মেরে গেছেন। স্কুলের ওইটুকু পথ আমাদের কথোপকথন আর তেমন জমল না। আমি যা কথা কইছিলাম আর তিনি কেবল হুঁ হাঁ দিয়ে সারছিলেন। তারপর স্কুলের গেটে পা দিয়েই ধাঁ করে তিনি ফিরে দাঁড়ালেন। গির্জার ঘড়িটার দিকে তাকালেন একবার। 12টা তখন বাজে বাজে। ওই যা, লেট হয়ে গেল আজকে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন গড়গড়ি। তা একদিন লেট হলে কি হয়? আমি উৎসাহ দিয়ে ওর বেদনা লাঘব করবার চেষ্টা করি। আজ 25 বছরে এই স্কুলে মাস্টারি করছি। এর আগে একদিনের জন্যেও লেট হয়নি আমার, গড়গড়ি জানালেন। বলেন কি মশাই? আমি চমৎকৃত হই। এ তো দস্তুর মতো একটা রেকর্ডই বলতে গেলে। ইস, এই লেট করার জন্যে এমন মন খারাপ করছে আমার। আহা, এ আর এমন কি? সান্ত্বনার ছলে আমি বলি, 25 বছর ঘড়ির মতো পাংচুয়াল যাবার পর আজই সামান্য পাংচার, এ আর কি এমন? না না, সময়ের গাফিলতি, কর্তব্যে অবহেলা, এ তো কখনোই ভালো নয়, বাধা দিয়ে তিনি বলেন। কিন্তু এমন তো হতেই পারে। আগে এই যে আমি মাস দেড়েক মোটে কাজ করছি, কিন্তু এর মধ্যেই আমার অন্তত 10 লেট হয়ে গেছে। বলতে কি, আমার রেকর্ডটা বেশ একটু কমিয়েই বলতে হলো, পাছে উনি আবার লজ্জা পান। আমার কাঁধে তার হাতটা তিনি রাখলেন। আমি তা জানি, এবং এবং এই 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 কথাটাই, আমতা করেও কথাটা না বলে তিনি পারলেন না। এতক্ষণ ধরে এই কথাটাই তোমাকে আমি বলতে চাইছিলাম। শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি গল্প, শিক্ষাদান। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।